আমাকে বাড়িতে টিকতেই দিত না। আমার স্বামীকে খুন করবে হুমকি দিয়েছে। ঘর বাড়িটা লাস্টে পুড়িয়ে দিল। আমার ঘরে কত জিনিসপত্র ছিল, থালার বেসিন ছিল, গ্যাস সিলিন্ডার ছিল, একটা সেলাই বেসিন ছিল, সব পুড়িয়ে শেষ করে দিয়েছে, কিচ্ছু রাখে। রাতের অন্ধকারে ঘর জ্বালিয়ে দেওয়া হলো। জীবনতলায় আর থামবে না? শাসক বিরোধীর লড়াই কি থেকেই যাবে? যেই রাত থেকে বিজেপি জিতলো তার পরের দিন থেকেই ওরা এরকম বিজেপি ঠাকুর সেগুলো ছিল সব পুড়ে গেছে। ঘরে একটু থাকার মতনও আমাদের অবস্থা নেই। যে বিজেপি পার্টি এলো, আমার স্বামী তো বাড়ি ঢুকতে পারলো না। আমার স্বামীকে খুন করবে, ঘর বাড়ি লুটপাট করবে, মারধর করবে, আমাকে বাড়িতে এসে মারধর করবে, আমার ছেলেকে মারধর করবে, হুমকি দিয়ে যাচ্ছে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার জীবনতলা। সেই জীবনতলা, যে জীবনতলার নাম গোটা রাজ্যের মানুষ জানে। আর এই জীবনতলায় কি না হয়েছে। এই জীবনতলায় বামফ্রন্ট আমলে বিরোধীদের কোনো ক্ষমতা ছিল না এখানে দাঁড়াবে। তৃণমূল আমলেও কারোর ক্ষমতা হয়নি এখানে। বিরোধী যতই শক্তি হোক না কেন, একটা ঝান্ডা বানারও ক্ষমতা ছিল না। ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে আমরা যে চিত্র দেখলাম, আবার শাসক দল বিজেপি ক্ষমতায় আসার পরে আবারও আগুন জ্বলল। রাতের অন্ধকারে ঘর জ্বালিয়ে দেওয়া হলো, এরমই অভিযোগ উঠছে। আমি যার ঘর পুড়ে গেছে সেই ব্যক্তি, কি নাম আপনার? সঞ্জীব ঘোষ। সঞ্জীব ঘোষ। আপনি কি করতেন? আমি টিএমসি পার্টি করতাম। কি দায়িত্বে ছিলেন? বুথ সভাপতি ছিলাম। বুথ সভাপতি ছিলেন। কি পুড়িয়ে দেওয়া হয়েছে আপনার? আমার একটা থালার মেশিন, সেটা 5.5 লাখ টাকা দাম, আর দুটো সেলাই মেশিন আছে, একটা ফ্রিজ আছে, দুটো আলমারি আছে, একটা শোকেস আছে, দুটো কাঠের শোকেস ছিল, একটা আলনা ছিল। এবারে ঠাকুরের পিতলের ঠাকুর ফাকুর সেগুলো ছিল, সব পুড়ে গেছে। ঠাকুরও পুড়ে গেছে? হ্যাঁ। পিতলের কি ছিল? পিতলের লক্ষ্মীনারায়ণ পুড়ে গেছে। হ্যাঁ। কি বলবেন আপনি? কি চান? যাতে নিরপেক্ষ প্রশাসন যেহেতু আছে, নিরপেক্ষ বিচার করবে বলেছেন, আমাদের আশ্বাস দিয়েছে। আমরা প্রশাসনের উপরে দায়বদ্ধ। প্রশাসন নিশ্চয়ই একটা সঠিক পথে আমাদের দেখাবে। তাহলে কি একেবারেই যেটাই বলা যায় যে শাসক যখন তৃণমূল ছিল তখনই অত্যাচার হয়েছে বিরোধীরা, আবার পুনরায় আপনারা এখানে বিজেপি ক্ষমতায় এসছে, তারপরেও আপনাদের ঘর বাড়ি চলছে? তৃণমূলের আমি বুথ সভাপতি ছিলাম বলে, বা হয়তো আমাদের এই পারিবারিক ব্যাপারে যে জমি বিবাদে হলে সেই কারণে হলেও হতে পারে। আপনি কতদিন বাড়া ছিলেন, মানে ভোট গণনার পর থেকে আপনি বাড়ি বাইরে ছিলেন? হ্যাঁ, 4 তারিখে আমাকে এখানটায় যারা দায়িত্ব ছিলেন, দুজন লোকের যার নাম বললাম, অরবিন্দ মণ্ডল বা আমাদের পবিত্র মাঝি, এরা আমাদের বলছে দাদা তুমি বাড়ি চলে আসো, বাড়িতে থাকো। আমি বাড়িতে ছিলাম। তারপরে আমি এখান থেকে কাজের অজুহাতে চলে যাওয়ার পরে তারপরে আমার বউ আর ছেলে থাকে, তাদের উপরে আমাদের এই পারিবারিক আমাদের যে জ্ঞাতি গোষ্ঠী, এরাই ধনঞ্জয় ঘোষ, সঞ্জয় ঘোষ এসে আমার বউয়ের শাড়ি খুলে নেওয়া যাবে, বাজে ভাষায় গালাগালি, আমার এই ছেলেটা কলেজে পড়ে, তার উপরে অত্যাচার করেছে। এরা ভয়তে পালিয়ে যায়। আমার স্বামী টিএমসি বুথ সভাপতি ছিল। তারপরে যেই বিজেপি পার্টি এলো, আমার স্বামী তো বাড়ি ঢুকতে পারলো না। আমার স্বামীকে খুন করবে, ঘর বাড়ি লুটপাট করবে, মারধর করবে, আমাকে বাড়িতে এসে মারধর করবে, আমার ছেলেকে মারধর করবে, হুমকি দিয়ে যাচ্ছে। ধনঞ্জয় ঘোষ, বিশ্বজিৎ ঘোষ, গৌতম ঘোষ আর এই ভুট্টো সিপাই, এরা এসে আমার উপরে অত্যাচার করছে খুব। লাস্টে আমি বাধ্য হয়ে ছেলেকে নিয়ে বাড়ি ছেড়ে চলে গেলাম। আমাকে বাড়িতে টিকতেই দিত না। আমার স্বামীকে খুন করবে হুমকি দিয়েছে। ঘর বাড়িটা লাস্টে পুড়িয়ে দিল। আমার ঘরে কত জিনিসপত্র ছিল, থালার বেসিন ছিল, গ্যাস সিলিন্ডার ছিল, একটা সেলাই বেসিন ছিল, এত সব কিছু ছিল, সব পুড়িয়ে শেষ করে দিয়েছে, কিচ্ছু রাখে। কাল রাত্রি 12টার সময় ধনঞ্জয় ঘোষ, ওনার ভাই সঞ্জয় ঘোষ, গৌতম ঘোষ, ভুট্টো সিপাই, এরা সবাই আমার উপরে এসে অত্যাচার করছে। এমনকি ঘর বাড়ি লুটপাট করবে, আগুন ধরিয়ে দেবে, সমস্ত এসে আমাকে হুমকি দিয়ে যাচ্ছে। আমার ছেলেকে পর্যন্ত মারতে আসছে, আমাকে মেয়ে ছেলে দিয়ে মারতে আসছে। সেই জন্য আমি আমার ছেলেকে নিয়ে বাড়ি ছেড়ে চলে গেছি। আমার ছেলেকে লেখাপড়া শেখানোর জন্য আমি লোকের বাড়ি কাজ করতে গেছি বাধ্য হয়ে। এদের অত্যাচারে আমি ঘরে টিকতেই পারছি না, ঘর ছেড়ে চলে যেতে বাধ্য করেছে এরা। এই ধনঞ্জয় ঘোষ, ভুট্টো সিপাই, গৌতম ঘোষ আর বিশ্বজিৎ ঘোষ, এরা কি করে? পার্টির লোক ছিল এরাই, টিএমসির। এখন বিজেপি করে। ওরা যেই রাত থেকে বিজেপি জিতলো তার পরের দিন থেকেই ওরা এরকম বিজেপি, ওরাই অত্যাচার শুরু করেছে। ওরা আগে টিএমসি করতো, এখন বিজেপিতে ঢুকে গেছে। পুলিশকে জানিয়েছিলাম, পুলিশ এসেছিল রাত্রিরে, ওদেরকে হুমকি দিয়ে গেছিল, তাও ওদের কোনো কথা শোনেনি। তারপর থেকে এসেও হ্যাঁ, এখন এই তো ঘর বাড়ি জ্বালিয়ে দিয়েছে। ঘরে থালার মেশিন ছিল, তারপরে টেলারিং মেশিন ছিল, দুটো সেলাই মেশিন ছিল, গ্যাস সিলিন্ডার, আরও তো ঘরের সমস্ত জিনিসপত্র আপনি তো দেখতেই পাচ্ছেন। ঘরে কিছু আছে? আমার কিচ্ছু নেই। ঘরে একটু থাকার মতনও আমাদের অবস্থা নেই। তাহলে বলুন আমরা কোথায় থাকবো? আমরা কি অপরাধ করেছি? এর বিচার চাই, ওদের শাস্তি হোক। আমাদের যে এত বড় ক্ষতি করেছে, আমরা কোথায় থাকবো বলুন তো? এর একটা শাস্তি হোক আমি চাই। দেখতে পাচ্ছেন পুরো বাড়িটা একেবারে পুড়ে ছারখার হয়ে গেছে, কিছু নেই। তাদের ছিল একটি সেলাই মেশিন, প্লেট তৈরি করার মেশিন,
এবং আসবাবপত্র যা ছিল আর কিন্তু ঠাঁই নেয়ার মতো কোনো জায়গা নেই, কি ঠাকুর যে ছিল সেটাও পর্যন্ত পুড়ে গেছে বলে তাদের অভিযোগ। দক্ষিণ 24 পরগনার জীবনতলার এই যে ঘটনা একাধিকবার আমরা দেখেছি, ঘর জ্বালানো, লুট করা, বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া, কোনো রকমভাবে বিরোধীদের স্থান ছিল না। আজও কি তাই হলো? তৃণমূল করার অপরাধে সেই বিজেপির কথা বলে উঠে আসছে এখানে। তাহলে কি এটা কি দক্ষিণ 24 পরগনার জীবনতলায় আর থামবে না? শাসক বিরোধীর লড়াই কি থেকেই যাবে? আমরা সব একসঙ্গে এই পার্টিটা করতাম। আপনি কি তৃণমূল করতেন? হ্যাঁ, তৃণমূল করতাম। কি ছিলেন তৃণমূলের? বুথ সভাপতি। অত্যাচার করছে তারা, এখন তারা কি ছিল? তারাও তৃণমূল ছিল, তারপরে তারা এখন বিজেপি হয়ে আমার অত্যাচার করছে। কিন্তু আপনার 4 তারিখের পুড়িয়ে পরে দিল ঘরবাড়ি? হ্যাঁ পুড়িয়ে দিয়েছে। এই তো দেখুন, এ সব পুড়িয়ে দিয়েছে। আমার ওই যে থালার যে মেশিনটা ছিল 5.5 লাখ টাকা এফআইআর করেছেন? এফআইআর করেছি। লিখিত? এফআইআর করার কারণ যেটা আমরা লিখিতভাবে এফআইআর করেছি, কিন্তু আমাদের নির্দিষ্ট কারণ আমরা যেটা অফিসাররা জিজ্ঞেস করেছে বা আমরা যেটা বলতে পারিনি, কারণ যেহেতু আমরা এখানটা ছিলাম না, আমার গিন্নি থাকতো আর ছেলে থাকতো। এই এদেরকে থাকার পরে এনার তো শাড়ি ফাড়ি খুলে নেবে বলে ধনঞ্জয় ঘোষ দুপুরবেলা অত্যাচার করার পরে আমরা ওই যে থালার মেশিনে ব্যবসা করতাম, ওই ব্যবসা করার ফলে আমরা কোনো রকম পেট চালাতাম। তারপরে যখন ওরা এই অত্যাচার করার পরে ওরা এখান থেকে পালিয়ে গেল, গিয়ে আমি বললাম তাহলে ওখানে এখন থাক, ওরা যদি ডাকে আমাদের আমরা যাব। ওদের ছেলে বলে গিয়ে এখানটায় 1 নম্বর বিজেপি যদি করে থাকে অরবিন্দ মণ্ডল, ও বিজেপিটা করেছে। ও নির্দ্বিধায় টিএমসি থাকাকালীন নির্দ্বিধায় বিজেপি করেছে, ওর কোনো দিন আমরা ক্ষতি করিনি। আর আমাদের এক ভাই পবিত্র মাঝি, তিনি বিজেপি করেছে, কিন্তু এদের সঙ্গে আমাদের কোনো দিন বচসা হয়নি, একসঙ্গে খাওয়া দাওয়া সব হয়েছে। ওরা কোনো দিন এসে আমাদের আঘাতও করেনি। আমাদের এই রাত্রে ওই নিজে পবিত্র মাঝি নিজে আমার বোনাইকে ডেকে বলেছে যে এই তোর ঘর, তোমার শালার ঘর পুড়ে যাচ্ছে। আমার জায়গা ছুটে এসে দেখ না, পুরো তখন দাউ দাউ করে জ্বলছে। আমাকে ফোন করে, ঠেকানোর লোক ছিল না, ঠেকাবার লোক নেই। পাশে আমার এরা দাঁড়িয়ে দেখছে, জল ঢালার লোক নেই। মুখ্যমন্ত্রী এসে থানার কাছে কি আবেদন করবে? থানার কাছে আমরা আবেদন চাই যাতে নির্দ্বিধায় এই বিচারটা পাই। আমি যারা করেছে তাদের এফআইআর আমরা লিখিতভাবে দিয়েছি। আমরা 5 যাচ্ছিল না, আপনি বলছিল পুলিশরা বলছিল, আমাদের বয়ানটা লেখা হয়ে গেছিলো যে আমরা নির্দ্বিধায় মানে ওদের নামে করে ফেলেছিলাম। সেটা বলছে তুমি তো ছিলে না যেহেতু, তাহলে তোমাকে ওখানটায় লিখতে হবে হেডিংয়ে সন্দেহজনক। আমরা সন্দেহজনক সেইটা ওইটাই জন্য একটুখানি জিনিসটা হয়েছিল। তারপর স্যাররা বলতে আমরা দেখলাম হ্যাঁ এটা ঠিক, যেহেতু আমি ছিলাম না তাদের নামটা আমি বলছি, সেই হিসাবে আমরা সন্দেহজনকভাবে এটা ডায়েরিটা করি। যে বা যারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে তারা বিজেপির কোনো কর্মী নয়, তারা একসময় সিপিএমের প্রভাবশালী লিডার ছিল, তৃণমূলের প্রভাবশালী লিডার ছিল। এখানে বিভিন্ন রোলার চালিয়েছে। আমাকে 24 সালে ঘর থেকে বিতাড়িত করা হয়েছিল এবং আমরা ফিরে আসার পরে তারা আমাদেরও হুমকি দিয়েছিল। কিন্তু আমাদের 24 সালে ভারতীয় জনতা পার্টি একটি অ্যাপ লঞ্চ করেছিল, যার মাধ্যমে আমাদের রেজিস্ট্রেশন ছিল, তার মাধ্যমে আমাদের দায়িত্বগুলো উঠে আসে। বর্তমানে আমি সারেঙ্গাবাদ 6-এর শক্তি কেন্দ্রের দায়িত্বে আছি। এরা যারা দুষ্কৃতীরা করেছে এরা সমাজ বিরোধী বলে গণ্য হবে। সন্দেহের বশবর্তী আমরা করছি এদের, কিন্তু সঠিক আমরা জানি না। কাল 2টোর সময় আচমকা আগুনের ফুলকি দেখে আমি 500 মিটার দূর থেকে আমাদের গ্রামবাসীদের নিয়ে এসে আগুন লেবাই এবং পুলিশকে ফোন করি। ত্রিদীপ কুমার মালিক উনি দায়িত্ব সহকারে এসে ওনার টিম নিয়ে এসে সহযোগিতা করে এবং আগুন লেবাতে সক্ষম হই। ফায়ার ব্রিগেডের ইনভেস্টিগেশন অফিসাররা এসেছিলেন, ইনভেস্টিগেশন করেছিলেন, কিন্তু দল এটাকে কোনো মতেই স্বীকার করে না। যে দল একটাই নির্দেশ দিয়েছে, কারোর জমিতে ঝান্ডা মারা যাবে না, কারোর জমিতে লুট করা যাবে না, কারোর পুকুর লুট করা যাবে না, কিন্তু এরা দিনের পর দিন লুট চালিয়েছে। এমনকি আমরা এদেরকে অনেক কিছু বলেছি, এরা বলছে বিজেপির পার্টির গাইডলাইন ছাড়াও আমরা যাব। আমরা বলি তোরা গেলে আইনত পদক্ষেপ নেওয়া হবে এবং সেইটা আজকের আমি নিজে গিয়ে ত্রিদীপবাবুকে 498 করা হয় এবং এনাকে দিয়ে কেস করাই। আমরা কাদের নামে কেস করা হয়েছে? কেস করা হয়েছে গৌতম ঘোষ, ধনঞ্জয় ঘোষ, ওনার ছেলে বিশ্বজিৎ ঘোষ, ভুট্টো সিপাই, সঞ্জয় ঘোষ। এরা বিগত দিনে 2 দিন আগে জমি কেন্দ্র করে এরা একটা ট্রাক্টর নিয়ে চষা জমি আল সমেত তারা চষে দেয় এবং আমরা যখন আসি এনাদেরকে পাই না। গ্রামের মানুষ বলে আমরা বলেছিলাম আলোচনায় আসুন। জমিনটি সঞ্জু ঘোষ প্রকৃত মালিক, সে কিনেছে। পাট্টা সম্পত্তি হলেও 99 লিসে কিনেছে, যেটা ভারতীয় বিএনএসের ল আছে, সেই ল অনুযায়ী সঞ্জু ঘোষ ওই জমির মালিক। এনারা দাবি করছে সেই যে ব্যক্তি ছিলেন রানী দাসী, তার কোনো ওয়ারিস নেই, কিন্তু তার 4টি মেয়ে ছিলেন। তাদের আই উইটনেস আমরা চেক করেছি, তাদেরকে ফোন করে বিস্তারিত জেনেছি যে উনি প্রকৃত সঞ্জু ঘোষকে দান করেছেন এবং 99 সালের জন্য কেউ কেউ বলেছে লিস্ট দিয়েছে। ঘর পোড়ানো হয়েছে জমিকে কেন্দ্র করে। না, তৃণমূল করার জন্য আমরা দায়িত্বে আছি বিজেপি। আমরা কোনোদিন সঞ্জুদাকে বলিনি যে তোমাকে তাড়িয়ে দেবো, কেস করব, মারবো, ঘর পোড়াবো, এরম ধরনের কোনোদিন বলিনি। এই বৌদিটি ছিল একবার ঢিল ছুটতো আমরা কাউকে সন্দেহ না করে
আইনের সাহায্য নিয়েছি, যেটা আমাদের মুখ্যমন্ত্রী বলেছেন শুভেন্দুবাবু, সেইভাবে আমরা আইনের সাহায্য নিয়েছিলাম। আইন থেকে পুলিশ, র্যাব, ফোর্স এসে এদের থ্রেট করে গিয়েছিল। তারপরে এরা ঢিল ছোড়াছড়ি বন্ধ হয়। কিছুদিন পরে আমরা দেখতে পাই এনার একটি পুকুর আছে ওই দিকে 12 কাঠা সম্পত্তি, সেই পুকুরের মাছও ধরে আমাদের কানে আসে, আমরা দেখিনি। তাতেও ওদেরকে বলি এই ধরনের কাজ কারবার করো না। বিজেপি এটা সমর্থন করে না, বিজেপি হিংসার রাজনীতি করে না, বিজেপি শান্তি চায়। তা না হলে ভোট পরবর্তী হিংসা যেটা করেছিল তৃণমূল কংগ্রেস, আমাকে মেরেছিল, আমার হাঁটু পাঠিয়ে দিয়েছিল, আমাকে কেস দিয়ে বাড়িতে পাঠিয়ে দিয়েছিল, আমি কোনো প্রতিশোধ নেইনি, কারণ পার্টির গাইডলাইন নেই, সেই জন্য আমরা কিছুই করিনি। কারণ বিজেপি, ভারতীয় জনতা পার্টি চায় জনগণের পার্টি, জনগণ নিয়ে এসছে, তাহলে সেখানে কেন এত অত্যাচার করা হবে? কোনো অত্যাচার আমাদের এখানে হচ্ছে না, কিন্তু সন্দেহের বশবর্তীতে ওদের নামে কেস করা হয়েছে। পুলিশ নিরপেক্ষ তদন্ত করবে, ফরেনসিক রিপোর্ট আসবে, যদি ওরা প্রমাণিত হয় দোষী, তাহলে সাজা অনিবার্য হবে। এটা আমরা সরকারের কাছে আবেদন করব এবং এরই জন্য সঞ্জু ঘোষের জন্য আমরা জেলা নয়, রাজ্য নয়, যেখানে সুপারিশ করতে হয় আমরা সে সুপারিশ করব। বিজেপির বড় লিডাররা আমাকে ফোন করেছে, তারা বলেছে এই ধরনের গ্রামে এটা হয়ে যাবে। আমি তো 2টো নাগাদ জানতে পারি, কিন্তু একটি প্রশ্ন আমার, একটি ঘর, অ্যাজবেস্টারে ঘর যখন জ্বলছে, তাহলে যখন আমরা 2টোয় আসছি তখন প্রায় ভস্মীভূত, তাহলে এই খানকারা স্থানীয় মানুষ একটা কিছু জানতে পারলো না? তাদের জ্ঞাতি, তাদের গোষ্ঠী, তাদের সবাই, তারা একটা কিছু এলো না, শুধু এসে দেখি ভুট্টো সিপাই এখানে দাঁড়িয়ে আছে,